এমন এক সমাজের কথা ভাবুন যেখানে সবাই সমান, কোনো ধনী গরিব নেই, কোনো শাসক শোষক নেই, সবাই মিলেমিশে কাজ করছে এবং উৎপাদনের ফসলে সবার সমান অধিকার। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু যদি আমি বলি এই সাম্যবাদ বা ইকুইটির আড়ালেই লুকিয়ে থাকতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা। জর্জ অরওয়েলের কালজয়ী উপন্যাস অ্যানিম্যাল ফার্ম শুধু পশুদের একটা রূপকথা নয়, এটি আসলে ক্ষমতার অপব্যবহার, ব্রেন ওয়াশ এবং একনায়কতন্ত্রের এক ভয়ঙ্কর দলিল। কিভাবে বিপ্লবের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, কিভাবে আজকের হিরো কালকের ভিলেন হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা এই মাস্টারপিসটির ব্যবচ্ছেদ করব। আসুন দেখে নেওয়া যাক অ্যানিম্যাল ফার্মের পেছনের আসল সত্যিটা কি। গল্পের শুরুটা হয় ম্যানর ফার্ম নামের এক খামারে। এর মালিক মিস্টার জোন্স একজন মদ্যপ, অত্যাচারী এবং দায়িত্বজ্ঞানহীন মানুষ। খামারের পশুদের অবস্থা খুবই খারাপ। ঠিক এই সময় খামারের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী শূকর ওল্ড মেজর সবাইকে নিয়ে একটা মিটিং ডাকে। ওল্ড মেজর পশুদের একটা স্বপ্ন দেখায়, এমন একটা পৃথিবী যেখানে মানুষ থাকবে না, পশুরা স্বাধীন হবে। সে তাদের একটা নতুন দর্শন শেখায়, যার নাম অ্যানিমেলিজম বা প্রাণীবাদ। তাদের একটা গানও শেখানো হয়, বিস্টস অফ ইংল্যান্ড, যা তাদের মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। মজার ব্যাপার হল ওল্ড মেজর এখানে কার্ল মার্কস বা ভ্লাদিমির লেনিনের প্রতীক। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই তিনি মারা যান। কিন্তু রেখে যান এক অমোঘ মন্ত্র, 4 পা ভালো, 2 পা খারাপ। বিপ্লবটা ঘটে খুব হঠাৎ করেই। জোন্স একদিন পশুদের খেতে দিতে ভুলে যায়। ক্ষুধার্ত পশুরা আর সহ্য করতে না পেরে বিদ্রোহ করে এবং জোন্সকে খামার থেকে তাড়িয়ে দেয়। খামারের নাম বদলে রাখা হয় অ্যানিম্যাল ফার্ম। বিপ্লব সফল, এখন দেশ করার পালা। পশুরা তাদের নতুন সংবিধান তৈরি করে, যা 7টি আদেশ 7 কমান্ডমেন্টস নামে পরিচিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শেষটি, সব পশু সমান। কিন্তু বন্ধুরা, আসল সমস্যাটা শুরু হয় এখানেই। বিপ্লবের পরপরই দেখা যায় গরুর দুধ এবং আপেলগুলো গায়েব হয়ে যাচ্ছে। পরে জানা যায় এগুলো সব শূকরদের জন্য সরিয়ে রাখা হয়েছে। কেন? কারণ স্কুইলার, যে কিনা সরকারের প্রোপাগান্ডা মিনিস্টার, বুঝিয়ে দেয় শূকররা হলো ব্রেন ওয়ার্কার, তাদের বুদ্ধি খরচ করতে হয়, তাই তাদের ভালো খাবার দরকার। লক্ষ্য করুন, বৈষম্যের বা প্রিভিলেজের প্রথম ধাপটা কিন্তু শুরু হয়ে গেল একদম নিঃশব্দে। খামারের নেতৃত্বে আসে 2জন শূকর, স্নোবল এবং নেপোলিয়ন। স্নোবল ছিল স্মার্ট দুরুদমিল বা বায়ুকল বানাতে, যাতে বিদ্যুৎ উৎপাদন হয় এবং পশুদের সপ্তাহে মাত্র 3 দিন কাজ করতে হয়। অন্যদিকে নেপোলিয়ন ছিল ধূর্ত, ক্ষমতার লোভী এবং একনায়কতান্ত্রিক। সে উন্নয়নের চেয়ে নিজের ক্ষমতা বাড়াতে বেশি আগ্রহী ছিল। তাদের দ্বন্দ্ব চরমে পৌঁছায় যখন স্নোবল তার উইন্ডমিলের পরিকল্পনা সবাইকে বোঝাচ্ছিল এবং প্রায় সবার সমর্থন পেয়ে যাচ্ছিল। ঠিক তখন নেপোলিয়ন তার সিক্রেট ওয়েপন বের করে। সে গোপনে 9টি হিংস্র কুকুর পুষেছিল। নেপোলিয়ন একটা ইশারা করতেই এই কুকুররা স্নোবলকে আক্রমণ করে এবং তাকে খামার থেকে চিরতরে তাড়িয়ে দেয়। এখানে স্নোবল হল লিওন ট্রটস্কি আর নেপোলিয়ন হল জোসেফ স্টালিন। গণতন্ত্রের এখানেই মৃত্যু ঘটে। যুক্তি বা তর্কের আর কোনো জায়গা রইল না। এখন থেকে জোর যার মুলুক তার। নেপোলিয়ন নিজেকে একচ্ছত্র নেতা ঘোষণা করে। নেপোলিয়নের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল স্কুইলার। এই চরিত্রটি বর্তমানের গদি মিডিয়া বা ম্যানিপুলেটিভ মিডিয়ার পারফেক্ট উদাহরণ। যখনই নেপোলিয়ন কোনো ভুল সিদ্ধান্ত নিত,
স্কুইলার এসে পশুদের বোঝাত। নেপোলিয়ন কমরেড নিজের ইচ্ছায় এই বোঝা কাঁধে নেননি, তিনি তোমাদের ভালোর জন্যই করছেন। সে ইতিহাসকেও বদলে দিতে শুরু করে। যে স্নোবল যুদ্ধের সময় বীরের মতো লড়েছিল, স্কুইলার প্রচার করতে শুরু করে যে স্নোবল আসলে জোনসের গুপ্তচর ছিল। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল তারা ধীরে ধীরে 7টি আদেশ বদলে ফেলতে শুরু করে। আগে ছিল কোনো পশু বিছানায় ঘুমাবে না, সেটা বদলে হল কোনো পশু বিছানায় চাদর দিয়ে ঘুমাবে না। আগে ছিল কোনো পশু মদ খাবে না, সেটা হলো কোনো পশু অতিরিক্ত মদ খাবে না। সাধারণ পশুরা যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু ভয়ের চোটে কেউ কিছু বলতে পারে না, কারণ নেপোলিয়নের কুকুররা সবসময় পাহারায় আছে। খামারে খাদ্যের অভাব দেখা দেয়, কিন্তু নেপোলিয়ন সেটা স্বীকার করে না। উল্টো সে নিজের ব্যর্থতা ঢাকার জন্য শুরু করে এক নির্মম শুদ্ধি অভিযান। সে স্নোবলের সাথে ষড়যন্ত্রের মিথ্যা অজুহাতে অনেক পশুকে দিয়ে জোর করে স্বীকারোক্তি দেওয়ায় এবং তারপর সবার সামনে কুকুর দিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে। বিপ্লবের অন্যতম মূল নীতি ছিল কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না, কিন্তু সেটাও বদলে করা হলো কোনো পশু অন্য পশুকে বিনা কারণে হত্যা করবে না। নেপোলিয়ন এমন এক পরিবেশ তৈরি করে যেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। সবাই আতঙ্কে ছিল, কখন কাকে দেশদ্রোহী বলে মেরে ফেলা হবে। এই গল্পের সবচেয়ে হৃদয় বিদারক চরিত্র হল বক্সার, একটি শক্তিশালী ঘোড়া যে খামারের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করত। তার দুটোই বুলি ছিল, আমি আরও বেশি কাজ করব, এবং নেপোলিয়ন সবসময় সঠিক। বক্সার হল সেই খেটে খাওয়া সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণী যারা অন্ধভাবে নেতাকে বিশ্বাস করে। কিন্তু ফলাফল কি হল? হাড় ভাঙা খাটুনির পর বক্সার যখন অসুস্থ হয়ে পড়ল এবং কাজ করার ক্ষমতা হারালো, তখন নেপোলিয়ন তাকে চিকিৎসকের কাছে পাঠানোর কথা বলে এক কসাইয়ের কাছে বিক্রি করে দিল, মাত্র 1 বোতল হুইস্কির দামের বিনিময়ে। স্কুইলার এসে মিথ্যা চোখে জল ফেলে বলল বক্সার হাসপাতালে মারা গেছে এবং শেষ সময়েও সে নেপোলিয়নের জয়গান গেয়েছে। অথচ সেই টাকায় শুকররা রাতে মদের পার্টি করল। শাসকের কাছে সাধারণ কর্মীর জীবনের মূল্য যে কত সস্তা, এটা তার এক চরম উদাহরণ। গল্পের শেষে আমরা দেখি অনেক বছর কেটে গেছে। খামারের নাম আবার বদলে ম্যানর ফার্ম রাখা হয়েছে। শুকররা এখন আর 4 পায়ে হাঁটে না, তারা মানুষের মতো 2 পায়ে হাঁটছে, হাতে চাবুক নিয়েছে, মানুষের পোশাক পরছে এবং মানুষের সাথেই মদের টেবিলে বসে তাস খেলছে। উপন্যাসের শেষ দৃশ্যটি হাড় হিম করা। সাধারণ পশুরা জানালার বাইরে থেকে দেখছে শুকররা এবং মানুষরা ঝগড়া করছে, কিন্তু তারা আর আলাদা করতে পারছে না কোনটা মানুষ আর কোনটা শুকর। বাইরে থাকা পশুরা একবার শুকরদের দিকে একবার মানুষের দিকে তাকালো, কিন্তু কোনটা মানুষ আর কোনটা শুকর তা আলাদা করা অসম্ভব হয়ে দাঁড়ালো। বন্ধুরা, জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম আমাদের একটা বড় শিক্ষা দেয়। বিপ্লব বা পরিবর্তন দরকার, কিন্তু যদি আমরা অন্ধভাবে কোনো নেতাকে অনুসরণ করি, যদি আমরা প্রশ্ন করা বন্ধ করে দিই, তবে শোষকের কেবল চেহারাটাই বদলায়, শোষণের চরিত্রটা একই থাকে। নেপোলিয়নরা যুগে যুগে আসবে, স্কুইলাররা মিথ্যা প্রচার চালাবে, আর বক্সাররা প্রাণ দেবে, কিন্তু সচেতনতা আর প্রশ্ন করার সাহসই পারে এই চক্র ভাঙতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।